নমস্কার, আমি কণা বসু। বিশ্ব বাত দিবস বা ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠানে এক্সপার্ট স্পিক্সে আপনাদের সকলকে স্বাগত। বাত বা আর্থ্রাইটিস সমগ্র বিশ্বে এখন একটা পরিচিত রোগের নাম। তার থেকে বাদ যায়নি আমাদের ভারতবর্ষ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মধ্যে দেখা যায় অস্ট্রিও আর্থ্রাইটিস এবং রিউমেটিক আর্থ্রাইটিসের সবচেয়ে বেশি প্রবণতা, এবং যেটা দেখা যায় বিশেষ করে বয়স্ক মানুষজন এবং যারা অবসর জীবনযাপন কাটাচ্ছেন তাদের জন্য। তো আজকে এই সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের বিশেষ অতিথিরা। আমাদের সাথে রয়েছেন ডক্টর দিগন্ত মণ্ডল। নমস্কার, আমি ডক্টর দিগন্ত মণ্ডল, অর্থোপেডিক সার্জন। এখন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটালে কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হিসেবে পোস্টেড আছি। আমি মেনলি স্পাইন সার্জারি, আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি এবং ট্রমা সার্জারি করি। ডক্টর অর্চিষ্মান দাস। নমস্কার, আমি ডক্টর অর্চিষ্মান দাস, কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, স্টার হসপিটাল, শিলিগুড়ির সঙ্গে যুক্ত। ডক্টর ওয়াসিম বাড়ি। হাই, আমি ডক্টর ওয়াসিম বাড়ি, এমএস অর্থোপেডিক, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, প্র্যাকটিসিং ইন বহরমপুর, মুর্শিদাবাদ। এবং ডক্টর রাজীব দেবনাথ। I am Dr. Rajiv Devnath, consultant arthroplasty and arthroscopy surgeon, and HOD of Department of Orthopedics, Tripura Medical College and Dr. Brown Teaching Hospital. তো প্রথমেই আমি চলে যাব ডক্টর মণ্ডলের কাছে। স্যার, আমি প্রথমেই জানতে চাইব যে বাত আসলে কি, এবং ভারতের মানুষজনের মধ্যে সবচেয়ে কোন ধরনের বাতের প্রবণতা বেশি? অস্টিও আর্থারাইটিস হচ্ছে আমাদের যে জয়েন্টের ভিতরে অস্থি সন্ধির ভিতর যে কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থির একটা ক্রনিক ডিজেনারেটিভ চেঞ্জ। তার মানে একটা সময় নিয়ে যে ডিজেনারেটিভ চেঞ্জগুলো হয় এগুলো আমরা মেনলি কারণগুলোকে বায়োলজিক্যাল আর বায়োমেকানিক্যাল দুভাগে ভাগ করি। বায়োলজিক্যাল যে কারণগুলো সেগুলো বিভিন্ন জেনেটিক কজ আছে, তার সাথে যেটা আছে বিভিন্ন অটোইমিউন ডিজিজ লাইক রিউমাটয়েড আর্থারাইটিস, বিভিন্ন গাউটি আর্থারাইটিস, সিউডো আর্থারাইটিস, এইগুলো থাকে। আর বায়োমেকানিক্যাল কজ যেগুলো থাকে সেটা হচ্ছে জয়েন্টের অ্যালাইনমেন্ট চেঞ্জ। অনেক সময় জয়েন্ট একটা চোট লাগার ফলে ভ্যারাস ভ্যালগাস কিছু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেল, অথবা ডেভেলপমেন্টাল কিছু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়, কক্সা ভ্যারা, কক্সা ভ্যালগা, এইসবগুলো হয়। এবং ট্রমাটিক জয়েন্ট চোট লাগার ফলে কার্টিলেজগুলোর ডিজেনারেশন শুরু হচ্ছে, বিভিন্ন লিগামেন্ট ইনজুরির জন্য কার্টিলেজ চেঞ্জ শুরু হয়, এগুলো আমরা পাই। আর যেটা খুব কমনলি পাই সেটা হচ্ছে এজ রিলেটেড ইডিওপ্যাথিক অস্টিও আর্থারাইটিস, যেটা বয়স্ক মানুষের দেখা যায়। তারা বিভিন্ন অস্টিও আর্থারাইটিক পেন যেগুলো ফিল করেন সেগুলো ইডিওপ্যাথিক এজ রিলেটেড হয়, এবং এটাই লাস্ট ওয়ান মোস্ট কমন ইন ইন্ডিয়া। ডক্টর দাস, ভারতে বাতের এই বিকাশের প্রাথমিক প্রধান কারণটা কি হতে পারে? আর্থ্রাইটিসের কারণ এটা একটা খুবই কমন কোশ্চেন, যেটা সবসময় আমাদের কাছে এসে থাকে। আর্থ্রাইটিস আসলে একটা বয়সজনিত অসুখ। আমরা সাধারণত বয়স্ক মানুষদের মধ্যে এই অসুখটা খুব বেশি দেখতে পাই, কারণ তাদের হাড় আস্তে আস্তে নরম হতে থাকে, মাংসপেশি দুর্বল হতে থাকে, এবং তাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো অনেকটা কমে আসে। এছাড়া ওয়েটও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই আর্থ্রাইটিসের জন্য, কারণ যেসব পেশেন্টরা ওভারওয়েট তাদের ক্ষেত্রে জয়েন্টের উপর একটা অনেকটা প্রেসার পড়ে, এবং তার ক্ষেত্রে আর্থ্রাইটিস হতে পারে। অর্থোপেডিক সার্জন হয়ে আমরা যেটা সাধারণত দেখতে পাই, যদি জয়েন্টসের আশেপাশে যদি কোনো জায়গায় কোনো রকম কোনো ফ্র্যাকচার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও এই আর্থ্রাইটিস খুব বেশি পরিমাণে দেখা যায়। পোস্ট মেনোপজাল মহিলা যারা আছে তাদের ক্ষেত্রেও এই আর্থ্রাইটিস হয়ে থাকে। এমনকি পুরুষ মানুষ যাদের ব্লাড লেভেলে টেস্টোস্টেরনটা অনেকটা কম থাকে তাদের ক্ষেত্রেও এই আর্থ্রাইটিস হয়ে থাকে। এছাড়া আমরা রেগুলারলি যা জব করে থাকি, যদি কোনো খুব ভারী কিছু কাজ করি, বা যেমন স্পোর্টসম্যানরা কোনো স্পোর্টস ইনজুরি যদি হয়ে থাকে, যাদের জয়েন্টস এর উপর খুব বেশি প্রেসার পড়ে, তাদের ক্ষেত্রেও এই আর্থ্রাইটিস খুব কমনলি দেখা যায়। এছাড়াও এই আর্থ্রাইটিসের জন্য জেনেটিক্স এবং আপনার হেরিডিটারি একটা রোলও থেকে থাকে। ডক্টর বাড়ি, নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর মধ্যে কি বাতের প্রবণতাটা বেশি লক্ষ্য করা যায়, বা এর হাই রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আছে? ডায়াগনোসিস আমরা কি করে করব এরপরে, যে কখন বলবো আমরা এই রোগীর বা এই মানুষের বা এই পেশেন্টের অস্টিও আর্থ্রাইটিস হয়েছে? পেশেন্ট মোস্টলি ইন ইন্ডিয়ান সিনারিও, আমাদের দেশে যে পেশেন্ট গুলো আছে, আফটার
40 বা 50 বছর পরে হাঁটু ব্যথা নিয়ে কোনো ট্রমা বা চোট লাগেনি, পেশেন্ট হাঁটতে কষ্ট হচ্ছে, স্কোয়াটিং মানে নিচে বসে উঠতে কষ্ট হচ্ছে, আমরা পেশেন্টকে দেখে তখন দেখি যে হাঁটুতে তাদের একটা নন স্পেসিফিক ফোলা আছে, পেশেন্টের খুব ব্যথা হচ্ছে। আর জয়েন্ট লাইন মেনলি ব্যথা, যে জয়েন্টের একটা লাইন থাকে, সেই জয়েন্টে ব্যথা টেন্ডারনেস থাকে, ব্যথা বলে পেশেন্ট, তখন আমরা সেটাকে ডায়াগনোস করি যে অস্টিওআর্থ্রাইটিস। প্রাইমারি ক্ষেত্রে আমরা একটা নরমাল সিম্পল এক্স-রে করলেও আমরা সেটা ডায়াগনোস করে বুঝতে পারি এটা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। ডক্টর দেবনাথ, বাতের সাধারণত উপসর্গগুলো কি কি এবং আমরা এর থেকে কি কি সতর্কতা নিতে পারি? In arthritis, mainly the joint swelling, the stiffness, and the range of movement of the joint will be decreased. These are the mainly early symptoms of arthritis. ডক্টর মন্ডল, আমরা কিভাবে বুঝতে পারি যে আমার বাত বা আর্থ্রাইটিস হয়েছে এবং আমরা কি কি টেস্ট করাতে পারি বা কি কি পরীক্ষা করালে আমরা জানতে পারবো যে আমি বাতের শিকার? অস্টিওআর্থ্রাইটিস আমরা ডায়াগনোসিস করি মেনলি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স এবং ফিজিক্যাল এক্সামিনেশনের উপরে। এর সাথে কিছু ডায়াগনস্টিক টেস্ট হয়। ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো পেশেন্ট প্রেজেন্ট করে, পেন, ব্যথা হয়, লিম্পিং হয়, খুঁড়িয়ে লেংচে পেশেন্ট হাঁটে এবং তার সাথে জয়েন্টের সোয়েলিং হচ্ছে, তার রেস্ট্রিকশন অফ লাইফ হচ্ছে, জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে এই জিনিসগুলোকে কনফার্ম করি। আমরা জয়েন্টের সোয়েলিং পাই, ক্রিপিটেশনস পাই, সাইনোভিয়াল থিকেনিং পাই, জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন সেটার রেস্ট্রিকশন পাই এবং জয়েন্টের যে ভ্যারাস অ্যালাইনমেন্ট, ভ্যারাস ভ্যালগাস অ্যালাইনমেন্টের চেঞ্জেস পাই, ফিক্স ফ্লেকশন ডিফর্মিটি পাই। এই জিনিসগুলো দিয়ে আমরা আইডিয়া করি অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। এর সাথে সাপোর্টিভ ক্লিনিক্যাল যে টেস্টগুলো আছে, এক্স-রে আছে, পেশেন্টের এমআরআই করা যায়, অনেক সময় আমরা ইউএসজি করি জয়েন্ট ইফিউশন এবং জয়েন্টের মধ্যে কোনো লুজ বডি তৈরি হলে। তো এগুলোর মাধ্যমে আমরা অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস করি। এর সাথে প্রি ডায়াগনোসিসের জন্য কিছু টেস্ট হয়, মানে সেগুলো এখন জাস্ট রিসার্চ লেভেলে আছে। কিছু স্পেসিফিক এমআরআই, কিছু স্পেসিফিক সিটি স্ক্যান এবং কিছু বায়োমার্কার, এগুলোর মাধ্যমেও অস্টিওআর্থ্রাইটিসকে আমরা মানে ডিজিজ সিমটম ডেভেলপ করার অনেক আগেও ডায়াগনোসিস করার জন্য আমরা এখন ক্লিনিক্যাল লেভেলে বিভিন্ন রিসার্চ চলছে। ডক্টর দাস, প্রথম স্টেজেই বাত নির্ণয় করা বা ডায়াগনোস করা কতটা ইম্পর্টেন্ট, আর কেউ যদি সেটাকে ইগনোর করে তাহলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আমাদের জন্য? আর্লি ডায়াগনোসিস শুধু আর্থ্রাইটিসের ক্ষেত্রে না, যে কোনো অসুখের ক্ষেত্রেই একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন কি যদি আমরা এই আর্থ্রাইটিসের পার্টটা দেখি, তাহলে যেমন ধরুন অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা নানা ধরনের সিস্টেমিক ডিজিজ হতে পারে যার ক্ষেত্রে এই আর্থ্রাইটিস হয়ে থাকতে পারে। যদি অস্টিওআর্থ্রাইটিসের কথা আমরা বলি, তাহলে সেক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিস না হয়, কারণ অস্টিওআর্থ্রাইটিসের ডিফারেন্ট স্টেজেস হয় এবং ডিফারেন্ট স্টেজের ট্রিটমেন্টও কিন্তু আলাদা আলাদা থাকে। যদি আর্লি স্টেজেই আমরা যদি ডায়াগনোসিস করতে পারি অস্টিওআর্থ্রাইটিসে, তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ বা ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ এসব দিয়ে আমরা ডিজিজটাকে অনেকটা কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস না হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে পা অনেক সময় ভিতরের দিকে বা বাইরের দিকে বেঁকে যায় এবং সার্জারি মানে যেটা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আমরা বলি, এছাড়া আমাদের কাছে এই ট্রিটমেন্টের জন্য আর অন্য কোনো অপশন থাকে না। আবার অন্য ধরনের আর্থ্রাইটিস যদি আমরা দেখি, যেমন কি সিস্টেমিক ডিজিজ যেটা আছে, সেখান থেকে যদি আর্থ্রাইটিস হয়ে থাকে, তো সেগুলো মাল্টিপল অর্গান কিন্তু এফেক্ট করতে পারে। তো তার জন্য আর্লি ডায়াগনোসিস একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই অস্টিওআর্থ্রাইটিস বা নানা রকম আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট। ডক্টর বাড়ি, আমরা অনেক সময় দেখে থাকি যে সাধারণ মানুষ অস্ত্রোপচারে ভয় পায়। যেমন আমার মা নিজেই রিউমেটিক আর্থ্রাইটিসের একজন পেশেন্ট, কিন্তু ওনারও ভীষণ ভয় রয়েছে। তো সেক্ষেত্রে আমরা অস্ত্রোপচারকে বাদ দিয়ে অন্যান্য আর কি পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা নিজেদের এই রোগটাকে সারিয়ে তুলতে পারি? ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট এবার অ্যাভেলেবল? যেহেতু অস্টিওআর্থ্রাইটিস এটা এজ রিলেটেড এবং নিজেই হয়, ট্রিটমেন্ট শুধু মেডিকেশন বা শুধু ওষুধ ট্রিটমেন্ট নয়। মেনলি আমরা বলি মেডিসিন তো কিছু পেন কিলার, যেন আর ক্ষয় বা অসুখ না বাড়ে তার জন্য কিছু ভিটামিন বা ডায়েটারি সাপ্লিমেন্ট, খাবার জাতীয় ওষুধ কিছু আসে দেওয়া হয়। তার সাথে আমরা বলি আর আরো দুটো মেন স্টেপ ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, মানে ভালো করে জয়েন্টের ফিজিওথেরাপি। মানে ফিজিওথেরাপির মেন মোড হচ্ছে মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ অ্যারাউন্ড দ্য জয়েন্ট। ডক্টর দেবনাথ,
আমরা প্রত্যেকেই জানি যে আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জেস আনা দরকার এই বাতকে প্রিভেন্ট করতে হলে, যেমন আমাদের ডায়েট বা দৈনন্দিন জীবনের ওয়ার্কআউট। কিন্তু এর বাইরেও কি আপনি অন্য কিছু সাজেস্ট করতে পারেন আমাদের দর্শকের জন্য? লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু অস্টিও আর্থারাইটিসের চিকিৎসার সবথেকে ভালো কি। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যার ওজন বেশি আছে তাকে ওজন কমাতে হবে, যার সিঁড়ি ওঠা নামা বেশি বা হাঁটু দুমড়ে যারা কাজ করেন তাদের সেগুলোর ব্যাপারে সচেতন হতে হবে, জয়েন্টের লোডিং কমাতে হবে এবং প্রত্যেক দিন কিছু এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ বা ওয়াকিং অন প্লেন সারফেস পেশেন্টকে রাখতে হবে। এর সাথে যেটা হচ্ছে আমরা অনেক সময় ব্রেস, নি ব্রেস, নি ক্যাপ, টপিক্যাল অ্যানালজেসিক জেল এগুলো আমরা ব্যবহার করি। কিছু অ্যানালজেসিক মেডিকেশন স্টার্টিং ফ্রম প্যারাসিটামল, আমরা বিভিন্ন এনসেটস আছে সেগুলো ব্যবহার করি। কিছু মরফিন গ্রুপের ওপয়েড কিছু অ্যানালজেসিক আছে সেগুলো ব্যবহার করি। এগুলোর সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্টের আমরা অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন ব্যবহার করি, হায়ালুরোনিক অ্যাসিড বা গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোস্টেরয়েড, এগুলো আমরা জয়েন্টের মধ্যে ব্যবহার করি। এগুলো খুব বেশি প্রেফার করা হয় না এখনকার দিনে, কিন্তু ইনিশিয়াল পেন ম্যানেজমেন্টের পক্ষে বেশ ভালো। এর সাথে যেটা ব্যবহার করা হয় পেশেন্টের কিছু ড্রাগস আছে, কিছু হার্বাল মেডিসিনস আছে, বসিওলা এই ধরনের কিছু ওষুধ আছে এবং গ্লুকোজামাইন আছে, কোলাজেন পেপটাইড টাইপ 2 আনডেনেচার্ড কোলাজেন পেপটাইড, এগুলো বেশ ভালো কাজ করে। এর সাথে পরবর্তী ক্ষেত্রে যখন জয়েন্ট অনেক ক্ষয়ে যায় তখন আমরা জয়েন্টের অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম সার্জারি করি। তার থেকেও অ্যাডভান্স স্টেজে আমরা গিয়ে হাঁটু পাল্টানোর অপশান দিই। যার একদিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ইউনিকম্পার্টমেন্টাল রিপ্লেসমেন্ট করা হয়, যাদের টোটাল জয়েন্টটাই খুব ডিজেনারেটেড হয়ে গেছে তাদের ক্ষেত্রে টোটাল নি আর্থ্রোপ্লাস্টি করা হয়। অস্টিওআর্থারাইটিস পেশেন্টদের আমরা চিকিৎসা করার সময় দেখি অনেকেই খুব ভেঙে পড়েন। এটা ভেঙে পড়ার কোনো জায়গা নয়, কারণ এটা একটা অনেক সময় ন্যাচারাল ডিজিজ প্রসেসের মধ্যেই পড়ে। আমাদের যে বিজি লাইফ শিডিউল, এখানে অনেক সিঁড়ি ভাঙা, অনেক কিছু হয় আমাদের ব্যস্ত জীবনযাত্রায়, যে কারণে ভেঙে পড়ার কিছু নেই। অস্টিওআর্থারাইটিস পেশেন্টদের সোশ্যাল এবং ফ্যামিলি সাপোর্ট এগুলো খুব দরকার। মেন্টাল সাপোর্ট, তাদের নিজেদেরকেও মাইন্ডের দিক থেকে তাদের ঠিক করে নিতে হবে যে এই রোগটা আরও অনেক খারাপ রোগের থেকে অনেক ভালো, যে কারণে এটা নিয়ে অত ভয় পাওয়া, অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আপনারা চিকিৎসা করুন, আপনারা নিজেরা চিকিৎসার মধ্যে থাকুন এবং যে লাইফস্টাইল মডিফিকেশনগুলো ডাক্তারবাবুরা বলে দিচ্ছেন সেগুলো আপনারা ঠিকঠাক মেনে চলুন এবং তারপরে যা হবে দেখা যাবে। যদি জয়েন্ট চেঞ্জ করতে হবে তার রেজাল্ট খুব খারাপ নয়, ভালো। আর্থ্রাইটিস পেশেন্টকে যদি কিছু আমার অ্যাডভাইস দিতে হয় তাহলে মেইন হলো সেটা পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশন ইন দ্য সেন্স যে আর্থ্রাইটিস কি কারণে আর্থ্রাইটিস হয়, আর্থ্রাইটিস যে সিমটমস গুলো কিসে সেটা ট্রিগার হতে পারে, কি কি না করলে আর্থ্রাইটিস আপনার মানে যে সিমটমস গুলো কমতে পারে, তো সেসব ক্ষেত্রে পেশেন্টকে জানানো হলো আমাদের একটা সব থেকে বড় দায়িত্ব। যেমন কিছু কিছু এক্সারসাইজ আছে, কিছু কিছু সিম্পল এক্সারসাইজ লাইক ইয়োগা, কিছু ব্রিদিং এক্সারসাইজ, হ্যাঁ সে সমস্ত করা উচিত। সব থেকে ইম্পর্টেন্ট হলো মাসেল টার্গেটিং এক্সারসাইজেস। ধরুন আপনার হিপ বা নি জয়েন্ট ইনভলভ আছে, তো সেক্ষেত্রে যদি আমরা হিপ আর মাসেলস, নি মাসেলস কে যদি টার্গেট করে এক্সারসাইজ করি, ইনিশিয়ালি কিছুটা ব্যথা বাড়তে পারে বা কিছুটা ব্যথা হতে পারে, কিন্তু উইথ টাইম সেটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয় এবং পেশেন্টের ব্যথা অনেকটা কমে আসে। এছাড়া ডায়েটের উপরও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যেমন আপনার ডায়েট রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা আমরা মাছের মধ্যে খুব বেশি পরিমাণে পাই। কিছু কিছু স্পাইসেস যেমন আদা রসুন তার কোয়ান্টিটি আমাদের খাবারে অনেকটা বাড়িয়ে দেওয়া উচিত। See, for to lead a healthy life, painless mobile joint is the utmost important thing in our life. And to maintain that, we need to have a healthy diet which is rich in calcium, and milk products we should keep in our daily diet. As well as we need to do some muscle strengthening exercises so that we can maintain the normal mobility of the joint. So for those reasons, to maintain the healthy joint, we need to have a healthy diet plan as well as the exercises in the early morning.
But whenever we do encounter with some arthritis like symptoms like swelling, the joint pain, the range of movement of the joint is decreased, as soon as possible we need to consult doctors to resolve those symptoms, so that the arthritis should not progress to such a state where we need to do intervene surgically like joint replacement and all. So to lead a healthy life, we need to be very cautious. We need to know the symptoms of the early arthritis so that we can consult doctor whenever there is such symptom arrives in our life. ফাইনালি আজকের অনুষ্ঠান আমরা শেষের দিকে। তো আমরা বলবো যে জয়েন্ট যে অস্টিওআর্থ্রাইটিস আপনার এটা প্রিভেন্ট করার জন্য একটা ভালো মানে গুড নিউট্রিশনাল ডায়েট, হাই প্রোটিন ডায়েট খেতে বলি, এবং আপনারা প্রথম থেকে জয়েন্টে কোনো প্রবলেম অস্টিওআর্থ্রাইটিস হলে আর্লি স্টেজে ডক্টর, অর্থোপেডিক সার্জন বা ভালো ফিজিশিয়ান বা ফিজিওর কাছে কনসাল্ট করবেন, যাতে জয়েন্টটা প্রোটেক্ট করা যায়, এবং হেলদি নিউট্রিশনাল ডায়েট খাবেন এবং রেগুলার কিছু এক্সারসাইজ করবেন, তাহলে আপনাদের শরীর ভালো থাকবে এবং জয়েন্ট আর কিছু ড্যামেজ বা খারাপ হবে না। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক বন্ধুদেরকেও বলবো যে আপনারা নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে, সুতরাং দেখতে থাকুন এক্সপার্ট স্পিক্স।